সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন মার্কেটও আছে। আমি হাসিফ হাসান আপনাদের সাথে আছি। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন পরিচিত দুজন মুখ আছেন। সৈয়দ সিরাজউদ্দৌলা, পরিচালক বালি সিকিউরিটিজ লিমিটেড। সিরাজ ভাই, স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আরও আছেন তরুণ অ্যানালিস্ট, আছেন আমার স্টক এর ইকুইটি এবং ইনভেস্টমেন্ট অ্যানালিস্ট আসাদুল ইসলাম। আসাদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা আমাদের সাথে যোগ দিতে পারেন স্ক্রিনে দেখার নাম্বারে ফোন করে। আপনাদের কোনো অভিমত থাকলে, কোনো মতামত থাকলে সেটি আমাদের জানাতে পারেন, অথবা কোনো জিজ্ঞাসা থাকলে সেটিও করতে পারেন। সিরাজ ভাই, আপনাদের যে দীর্ঘদিনের যে দাবিগুলো ছিল সেগুলো অনেকটাই পূরণ হয়নি। আবার মানি মার্কেটের অনেক বিষয় ইতিবাচক, যে কারণে অনেকেই বলছেন যে বাজারটা এখন ইতিবাচক ধারায় ফিরবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আচরণও ভালো করছে, আজকে টার্নওভারও ভালো, কিন্তু প্রশ্নটা হচ্ছে আবার যখন দেখা যাবে যে একটু নেতিবাচক বা একটু কারেকশন হচ্ছে, তখনই এই যে সবাই মিলে বলা হবে যে এই এক্সপোজারের বিষয়টা করা হচ্ছে না, এক্সপোজারে ক্যালকুলেশনের সমস্যা। তাহলে এই যে এখন একটু ভালোর দিকে, তখন ওই দাবিগুলো নিয়ে এখন কেন নাড়াচাড়া হচ্ছে না? জাস্ট এখন স্টপ, আবার মার্কেট পড়লে তখন মানে মাইক্রো লেভেলে যদি আপনি কারেকশন হয় তারপরে আবার আপ হয়, এই মাইক্রো লেভেলে চিন্তা করলে মার্কেট দীর্ঘমেয়াদে কি আপনার ভালো হবে কি না? থ্যাংক ইউ হাসিব, ভালো কথা বলছে হাসিব। সত্যি কথা কি যে যেটা হয়েছে মার্কেটে গত 15 দিনের কথা বলবো আমি। জাস্ট এই 15 দিনের ভিতরে মার্কেটে একটা আমরা দেখছি যে মার্কেট যেভাবে ফল করছে, আজ থেকে 15 দিন ব্যাকে যদি আমরা যাই, দেখব মার্কেট 6400 ইন্ডেক্স থেকে পড়তে 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 সেটা 5400 লেভেলে নেমে আসছিল। আবার মার্কেটে কিন্তু এই যে 5000-5000 ঘরে নেমে আসছে, 5400 ঘরে নেমে 5500-5500 নিচে নেমে গেল ইন্ডেক্সটা। এর পিছনে যে কারণটা আছে আমরা কিন্তু প্রতিদিনই আলোচনা করতেছি যে কেন মার্কেট পড়তেছে, কেন। আমি গত এতেও বলেছি অনুষ্ঠানে যে আসলে বিনিয়োগকারীরা যদিও বুঝতেছে না, তাদের সাধারণ দৃষ্টিতে বিনিয়োগকারীরা যেটা ধরতে পারতেছে না মার্কেটটা কেন পড়তেছে, কিন্তু সত্যিকারে মার্কেট পড়ার পিছনে কিছু যৌক্তিক কারণ ছিল। তার ভিতরে একটা যে বাংলাদেশ ব্যাংকের, আমরা দেখেছি বাংলাদেশ ব্যাংকগুলোর প্রতি তাদের যে এক্সপোজার নিয়ে তাদের যে বাড়াবাড়ি ছিল, যে কড়া করেছিল, সেটা নিয়ে অনেক ডিসকাশন হচ্ছিল। বাংলাদেশ ব্যাংক সাড়া দিচ্ছিল না, কিন্তু লাস্টে আমরা গত সপ্তাহে অর্থমন্ত্রী সহ বাংলাদেশ ব্যাংক এবং অন্যান্য ব্যাংকারদেরকে নিয়ে একটা মিটিং করছে। মিটিং করার পরে সেখানে আমরা সবাই দেখেছি যে ওখানে তাদের সিআরটা মানে 1 বছর প্রায় 1 বছরের মতো 1% কমিয়ে দিয়েছে। 1% জুনে এটা আবার ই হবে, এই যে কমিয়ে দিচ্ছে 1%, যদিও এটা দেখা যায় যে 1% কমাই দিচ্ছে আসলে, কিন্তু এটাতে কি হয়েছে, ব্যাংকগুলোর তারল্যটা অনেক বেড়ে গেছে। আমার হিসাবে আমরা দেখছি প্রায় 10,000 কোটি টাকার উপরে 1% কমাই দেওয়াতে তারল্য বাড়ছে। এতে কি হয়েছে, ব্যাংকগুলো, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো, তাদের ক্রয় ক্ষমতাটা একটা মানে লিমিটেশন সীমাবদ্ধ হয়েছিল। আপনার কি মনে হয় যে এখন এই ব্যাংকগুলো আবার নতুন করে ইনভেস্ট করেছে, নাকি তারা এতদিন একটা চুপ ছিল? একটা মানে অনেকেই তো বলছেন যে নতুন করে বাজারে তারা ইনভেস্ট করছে না, আবার বাজারও বেড়ে যাচ্ছে। তাহলে এটি কি একটা কারসাজি কিনা? মানে এটাকে আমি কারসাজি বলবো না হাসিব, আমি এটাকে বলতে চাই যে তারা ইনভেস্ট করতেছে না, তাহলে বাজার বাড়তেছে। পাবলিকের পক্ষে মানে এখন যে ক্ষুদ্র বিনিয়োগকারী যারা পাবলিক ইনভেস্টর আছে, ব্যক্তি ইনভেস্টর, তারা কিন্তু এই মার্কেটে এখন কোনো ফ্যাক্টরি না। আপনারা যতই মানে লোকজন বলতেছে, কিন্তু পাবলিকের বিনিয়োগ যদি আপনি দেখবেন যে দিন শেষেও বেশিরভাগ ইনভেস্টমেন্ট, বেশিরভাগ ক্রয় বিক্রয়, এই যে পার্সেস সেল করতেছে, হয়তো আইসিবি আছে অথবা বড় ব্রোকার হাউসগুলো আছে, তাদের পিছনে মার্চেন্ট ব্যাংক আছে। এরা কিন্তু এই নীতি নির্ধারণী যে ডিসিশনগুলো হচ্ছিল, সেই ডিসিশনগুলো কি আসে এটা দেখার জন্য তাদের বিনিয়োগকে তারা গুটিয়ে রেখে, যাদের ফান্ড আছে তারা ফান্ড নিয়ে বসেছিল যে না একটা কিছু সিদ্ধান্ত আসুক। বিশেষ করে এই যে বাংলাদেশ ব্যাংকের যে সিদ্ধান্তটা আসছে, এটার জন্য বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানগুলো, আমি বলবো যে কি ব্যাংকগুলো, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটগুলো, এরা বিক্রি না করলেও তাদের যে বিনিয়োগ ক্ষমতা ছিল সেটাকে তারা ধরে রেখেছে। এখন কিন্তু বিনিয়োগ করতেছে। এটা নিঃসন্দেহে বলতে ওইভাবে বলা যাবে না যে অমুক হাউস বা অমুক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট এত টাকা, কিন্তু বিনিয়োগ যদি না করে, এখন আপনি দেখেন ভলিউম বাড়তেছে, ট্রানজ্যাকশন ভলিউম, শেয়ারের দাম বাড়তেছে। এখন আমাদের একটা কথা থাকে যে মার্কেট যখন ফল করে সবাই মনে করে আর কত পড়বে দেখি, আমরা একদম তলানিতে গিয়ে বাই করব। সবাই এই অপেক্ষাটায় আজকে বিক্রি করতেছে, কালকেও কমে, কালকেও বেচতেছে, পরশুদিনও কমবে।
যখন আবার বাড়া শুরু হয়ে যায় তখন সবাই মনে করে না আর আমি একটু আসাদ ভাইয়ের কাছে যেতে চাই। আপনারা তো অ্যানালাইসিস করেন, যে আপনাদের এই যে পর্যবেক্ষণটা কি, যে মার্কেটটা যে কারণে পড়লো, যে আপনার ফান্ড ক্রাইসিস ব্যাংকগুলোর লিকুইডিটি ক্রাইসিস, সেটা হচ্ছে ব্যাংকের। এখন ব্যাংক তো নতুন করে ইনভেস্ট করে নাই, এই কয়দিনে কি পরিমাণ ইনভেস্ট করেছে, কিন্তু মার্কেট দেখেন, মার্কেট একটা ভালো পজিটিভ সিগন্যাল দিচ্ছে। তো এই জায়গাটায় আপনাদের পর্যবেক্ষণ কি বলে? আমরা প্রথমে যেটা মনে করি সেটা হচ্ছে মার্কেট কিন্তু টাকার চেয়ে বেশি মুভ করে সেন্টিমেন্টের কারণে। আপনার যদি ওভারঅল টাকা যতই থাকুক আপনার পকেটে, আপনার যদি একটা প্রোডাক্ট বা একটা মার্কেট সম্পর্কে নেতিবাচক ধারণা থাকে যে আরও নিচে চলে আসবে, তাহলে ডাজেন্ট ম্যাটার আপনার পকেটে কত টাকা আছে, আপনি ওই প্রোডাক্টটা কিনবেন না। শেয়ার মার্কেটও একই ব্যাপার। আপনার যদি ধারণা করেন যে স্টক মার্কেটটা আমাদের ইজ গোয়িং ডাউন, ইফ ইটস ইয়োর অ্যানালাইসিস, তাহলে কিন্তু আপনি ওই মার্কেটে ইনভেস্ট করবেন। ইটস ট্রু ফর অল দ্য ফান্ড ম্যানেজার্স, ফরেন ফান্ড ম্যানেজার্স, আইসিবি বা বড় বড় মিউচুয়াল ফান্ড যেগুলো আমাদের এখন আছে, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আছে প্রচুর। তাহলে আমরা যেটা দেখতে পাই, মার্কেট একটা পজিটিভ সেন্টিমেন্ট গ্রো করেছে, কারণ মার্কেট এখন মানে বোঝার চেষ্টা করছে যে ব্যাংকগুলা, ফিনান্সিয়াল ইনস্টিটিউটগুলা, এগুলোকে গভর্নমেন্ট ফেল করতে দিবে না। কারণ আপনি যদি ফিনান্সিয়ালি দেখেন, ইকোনমিক্যালি অনেকগুলো ব্যাংক কিন্তু ভায়াবল না, মানে প্রচুর ব্যাড ডেটসের কারণে তাদের কুরিন হয়ে গেছে অনেক। এখন এগুলাকে রিকভারি না করা পর্যন্ত। একটা ফোন আছে আমাদের দর্শক, কে আছেন আপনার নাম বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। আমি চিটং থেকে সুমন বলছিলাম ভাই। জি ভাই বলেন। ভাইয়া, এই যে আপনারা আলোচনা করছেন, চমৎকার আলোচনা, কিন্তু আমার কথা হচ্ছে কয়েকদিন পর পর দেখা যাচ্ছে নীরবে নিঃশব্দে পুরো ফ্রি ফল হয়ে যায়। একটা শেয়ার রেট দেখা যাচ্ছে 40%, প্রায় অনেক মানুষের, অনেক বিনিয়োগকারী, আপনি যদি এখন ভালো করে দেখা যাচ্ছে 30%, 40% গায়েব হয়ে গেছে। কিন্তু ওটার সময় দেখা যাচ্ছে যে যেটা পড়লো 16 টাকা, ওটা ওঠে 1 টাকা বা 1.5 টাকা বা 3 টাকা সর্বোচ্চ। কিন্তু আমাদের রেঞ্জে যাওয়ার আগেই কিন্তু ওনারা আবার সিন্ডিকেট, আবার ডেফিনেটলি এটা সিন্ডিকেটের কাজ আছে, তারা আবার ওই ফলটা করায়। তা আমরা কত কাল পরে বা কত যুগ পরে আমরা বেরোতে পারবো? কারণ আপনি যদি এখন ভালোভাবে দর্শক, আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। এখানে আপনার একটি জিনিস বুঝতে হবে, সেটি হচ্ছে যে আপনি কোন শেয়ার 20 টাকায় কিনলেন, সেটি বেশিরভাগই অতিথিরা যেটি বললেন যে বেশিরভাগই কিন্তু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে, বড় বড় ব্যাংক, তারপর মার্চেন্ট ব্যাংক, এএমসির কাছে। তো তারা কিন্তু ওই 20 টাকাটা যখন 12 টাকা আসে, সে কিন্তু কিনে তার অ্যাভারেজ 16 টাকা চলে আসে। 16 টাকায় গেলে সে আবার বিক্রি করে, আর আপনি 20 টাকার আশায় বসে থাকেন, ওই 20 টাকা কিন্তু আর যায় না। এই যে একটা সার্কেল, এই সাইকেলের মধ্যেই পড়ে যাচ্ছে। এক্ষেত্রে যে আপনাকে যে জিনিসটা করতে হবে সেটি আমরা অতিথিদের কাছ থেকে শুনবো। আমি যেটা মনে করি, আমাদের আসলে নলেজ বেসড ইনভেস্টমেন্টে যেতে হবে। আমাদের এখন এই রিউমার বেসড বা শোনা কথায় ইনভেস্ট করা, ফেসবুকে, আসাদ ভাই সমস্যাটা হচ্ছে আপনি নলেজ বেস গেলেন। আমাদের যে ভাই প্রশ্নটা করলেন, সেই নলেজ এখানে কোনো ফ্যাক্ট কাজ করছে না। আপনি দেখেন যে শেয়ারটি কমে, আপনি যদি ব্যাংকের কথাই বলি, যে ব্যাংকটা আমরা যদি বলি সবচেয়ে বেশি মুভ করেছে, সেটি হচ্ছে আপনার সিটি ব্যাংক। 56-57 টাকা ছিল, সেটা 37 টাকায় নেমে গেছে, এখন 43 টাকা। এটি মানে এই জায়গায় কিন্তু ঘুরছে কয়েকদিন। এটি 50 টাকা গেলে দেখবেন যে অনেক সেল আসছে, কিন্তু যিনি 57 টাকা 55 টাকায় কিনেছে, এই ব্যক্তি বিনিয়োগকারী, সে কিন্তু অ্যাভারেজ করতে পারে নাই। তো এই জায়গাটাই ওই ধরাটা খেচ্ছে বিনিয়োগকারীরা। ওই জায়গায় বিনিয়োগকারীদের তো প্রথম প্রবলেমটা, ফান্ড অবশ্যই তাদের বিনিয়োগ খুবই সীমিত থাকে, এই কারণে অ্যাভারেজ ডাউন করাটা তাদের জন্য সবসময় পসিবল হয়ে ওঠে না। আর পরের কথা হচ্ছে, বিনিয়োগকারীরা একটু সবচেয়ে লেট স্টেজেই ঢুকে বলে আমরা মনে করি, জেনারেল ইনভেস্টররা। কারণ সিটি ব্যাংক তো 57 টাকা ছিল না, এটা ছিল 40 টাকার নিচেই, 57 টাকা হয়েছে, হুট করেই হয়েছে বলবেন কয়েক মাসের ভিতরে। তো আপনি যদি একবার টপে যেয়ে কিনেন, তারপরে যদি আফসোস করেন, তাহলে তো আসলে এই জন্য যেটা হয় সেটা হচ্ছে, বাইরের দেশে, পাশের দেশে ইন্ডিয়াতেও মিউচুয়াল ফান্ডে প্রচুর বিনিয়োগ। সাধারণ বিনিয়োগকারীদের কিন্তু মার্কেটে ডে টু ডে ট্রেড করার কথা না, তারা ট্রেড করবে মিউচুয়াল ফান্ডে। মিউচুয়াল ফান্ড তারা কিনবে, ফান্ড ম্যানেজাররা। আমাদের দেশে ভালো ভালো মিউচুয়াল ফান্ড আছে আপনার, আমি নাম বলতে পারবো, ধরেন এইমস অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, তারপরে ভিপিআইবি ম্যানেজমেন্ট কোম্পানি, তারপরে এলআর গ্লোবালের মতো একটা বিশাল ইউএস বেসড ফান্ড আছে আমাদের এখানে। আমাদের উচিত, কিন্তু প্রশ্নটা হচ্ছে, আপনি যে কথাগুলো বললেন, আপনার এই যে এইমস আর এলআর, এরা তো বেশিরভাগই আরআইইউ দিয়ে দিচ্ছে, রি ইনভেস্টমেন্ট ইউনিট দিচ্ছে। এটা নিয়ে বিনিয়োগকারী কি করবে? এটা নিয়ে তো আমাদের একটা বড় সমস্যা রয়ে গেছে। মিউচুয়াল ফান্ড এটা দেওয়ার কথা না। এদের ফান্ডগুলো কিনলে বিনিয়োগকারীরা কি প্রফিট পাচ্ছে? হ্যাঁ পাচ্ছে। আপনার এই ভ্যানগার্ড কিনে পাচ্ছে, এশিয়ান টাইগার, ভিভিআইপি কিনে পাচ্ছে, এই যেগুলো ক্যাশ দিচ্ছে। এখানে আপনি বিনিয়োগ করে ক্যাশ পাবেন এই আশাই তো বিনিয়োগ করবেন। অবশ্যই অবশ্যই। কিন্তু এখানে যে আপনার সেই স্টক ধরিয়ে দিলে, তাহলে লাভটা কি হলো? আমি তো সিরাজ ভাইয়ের কাছে এই ব্যাপারে আসতে চাই আপনার কাছে।
আমি বিনিয়োগকারী যে কথাটা বলছে উনার উদ্দেশ্যে আবার বলি, উনি বলছে 57 টাকা, আপনি যেমন বললেন সিটি ব্যাংক 57 টাকা 55 টাকা কিনেছে, কিনে এই শেয়ারটার দাম 37 টাকা পর্যন্ত নেমে গিয়েছে। এই যে 57 যে কিনেছে তিনি যেমন লসে আছেন, আবার 37 টাকা যখন বটমে নেমে গেছে 37 টাকা থেকে যিনি 40 টাকা পর্যন্ত শেয়ারটা কিনেছেন তিনি কিন্তু আবার এখন গেইনে আছেন। এখন একটা শ্রেণীর বিনিয়োগকারী, এটা হলো যে কি শেয়ার মার্কেট একটা স্পেকুলেশনের জায়গা, যিনি 57 টাকায় কিনছেন তার স্পেকুলেশন ছিল এটা আরও বেশিতে যাবে, তিনি হয়তো তার স্পেকুলেশনটা রং হয়েছে, কিন্তু যখন 37 টাকায় নামছে তিনি হয়তো কিনতে পারেন না, কিন্তু যিনি নতুন করে স্পেকুলেশন করতে যায় এটা 37 টাকা শেয়ার না, যারা 37 টাকা থেকে 40 টাকা পর্যন্ত কিনছে তারা কিন্তু এখন সবাই গেইনে আছে। শেয়ার মার্কেটে একটা শ্রেণী যখন দেখবেন লস করতেছে নিশ্চয়ই আরেকটা শ্রেণী তারা কি করতেছে গেইন করতেছে। এবং আপনি দেখবেন যেই পরিমাণে শেয়ারের দাম কমছে ভলিউম কিন্তু কমে গেছিল, তার কারণটা কি শেয়ারের ভ্যালু কমে গেছে কিন্তু শেয়ার মানুষ বিক্রি করছে খুব কম, তখন ভলিউমটা কম হতো, কেন সবাই লসে, যার ক্রাইম নিড মানে আমার এখন টাকার দরকার সে তখন লসে বিক্রি করছে। আদারওয়াইজ যিনি বিনিয়োগকারী, যিনি একটা চিন্তা করছে আমি ইনভেস্ট করছি একটা রিটার্নের জন্য, যিনি বিক্রি করেন নাই, তো তাহলে শেয়ারটা যখন 37-38 টাকায় নামছে তিনি যদি না বিক্রি করে থাকে তিনি আবার এখন দেখতেছে যে শেয়ারটার দাম আবার আমাদের দেশে আমাদের ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগকারী বলতে পারফেক্ট ইনভেস্টর কারা? এইটার আপনার এই কথাটা যদি বলেন এখানেও 3টা শ্রেণী আছে পারফেক্ট ইনভেস্টর। আমি যদি বলবো যে ব্যক্তি শ্রেণী, যেটাকে আমরা বলি যে স্মল ইনভেস্টর বা এই যে সবাই বলে ক্ষুদ্র বিনিয়োগকারী, এটা একটা শ্রেণী আছে। ইনস্টিটিউশনাল একটা শ্রেণী আছে যারা নাকি মার্চেন্ট ব্যাংকের মাধ্যমে বিনিয়োগ করতেছে। আপনার এই যে মিউচুয়াল ফান্ডগুলো তারা একটা শ্রেণী আছে, আর সরকারি প্রতিষ্ঠান আপনারা জানেন আইসিবি আছে। এইখানে আমাদের এই যাদের কথা বললেন এদের বেশিরভাগই তো ওই যে ডে ট্রেডার এবং ম্যাক্সিমাম 2 মাস 3 মাসের জন্য একটা ইপিএস কে কেন্দ্র করে ডিভিডেন্ডকে কেন্দ্র করে কিনে আবার বিক্রি করে দেয়। আপনি যদি আপনার সেই মানে একদম বলেন পারফেক্ট ইনভেস্টর বিনিয়োগকারীর যে সংজ্ঞা সেই ডেফিনেশন যদি আপনি কনসিডার করেন সেখানে দেখবেন যে ফরেনাররাই শুধু ইনভেস্টর, আর বাকি লোকাল যারা এই যে আপনি টপ ব্রোকার বলেন, টপ মার্চেন্ট ব্যাংক বলেন, আইসিবি বলেন, সবাই ট্রেডার। তাহলে আপনি মানে বিনিয়োগকারী কিভাবে বলছেন? বিনিয়োগকারী এবং ট্রেডার দুটোই দরকার আছে শেয়ার মার্কেটের জন্য। কেন 365 দিন একটা শেয়ার মার্কেটে একটা কোম্পানি কিন্তু 365 দিন ডিভিডেন্ড দেয় না, কিন্তু কোম্পানিটা বছরে 2 বার ডিভিডেন্ড দেয়, ম্যাক্সিমাম 2 বার, কেউ একবার দিচ্ছে ইয়ারলি, আর যারা ইন্টারিম 2 বার দিচ্ছে। কিন্তু আপনার কি হচ্ছে ট্রেড হচ্ছে, ট্রেডটা কেন হচ্ছে? আপনি প্রতিদিন ঘুম থেকে উঠে একটা চিন্তা করতেছেন যে আগামী দিন এই কোম্পানিগুলো ভালো হতে পারে, আপনার একটা চিন্তা আসতেছে আমি বিনিয়োগ করলে বা বিনিয়োগ আমি ইনভেস্ট করলাম, এই ইনভেস্টমেন্টটা আসলে এটা যদি আপনি 3 দিন 7 দিনের জন্য ইনভেস্ট করেন আমি সেটাকে বিনিয়োগ বললাম। বিনিয়োগের জন্য আপনাকে একটা টার্ম একটা সময় যদি আপনি চুজ করে রেখে দেন, আমি এই ক্ষেত্রে বলবো যারা ব্যাংকে বিনিয়োগ করেছে ইনভেস্টমেন্ট করেছে, আপনি যে বলুন ফরেনাররা, তারা কখনো এই সপ্তাহে ট্রেড করে না, 15 দিনে 1 মাসে ট্রেড, তাদেরকে একটা টার্ম থাকে যে আমরা ডিভিডেন্ড পর্যন্ত শেয়ারটা অপেক্ষা করবো অথবা কোম্পানির ভালো কোনো নিউজ আসবে অপেক্ষা করবো। হ্যাঁ, কিছু কিছু ফরেনারও কিন্তু যখন তাদের গেইনটা 10% to 30% যখন গেইন হয়ে যায় তারা তখন তারা হয়তো চিন্তা করে যে না আমরা কিছু একটু ফোন নিয়ে নিচ্ছি। এখানে একটি বিষয় যে ফরেনাররা তিতাস গ্যাস ছাড়া আর মনে হয় কোনো লসে কোনো শেয়ার বিক্রি করে নাই। দর্শক কে আছেন আপনার নাম বলে প্রশ্ন করুন। আমি এনামুল হক বলছি বিক্রমপুরের শ্রীনগর থেকে। জি ভাই, আমি আপনাদের মাঝে মাঝে ফোন করি। মিউচুয়াল ফান্ডে কিন্তু আমাদের জন্য সেফ বিনিয়োগ। আমি অনেক মিউচুয়াল ফান্ড করছি, হোল্ডিং করছি, রিস্ক ম্যানেজমেন্টের অনেকগুলো মিউচুয়াল ফান্ড আমি হোল্ড করছি। আগামী মনে হয় 2020 সালে 2021 সালে লিকুইডেশনে চলে যাবে, কিন্তু এখনো পর্যন্ত এরা বুঝছেন আরআইইউ দেয়, এখনই আরআইইউ ইনভেস্টমেন্ট করে। তাহলে আমাদের আরেকটা কথা হলো কি আরআইইউটা দেওয়া হলো এনইবির উপরে, ন্যাপেলের উপরে, কিন্তু এবার যখন আমাদের অ্যাকাউন্টে এনইবি আসে তখন মার্কেট ওয়েট আমরা পাই না। এদেরকে কি আইন দেওয়া হবে, কিভাবে এগো বুঝাবো, আর কেমনি বাংলাদেশে শেয়ার ব্যবসা মানুষ করবো? জি ধন্যবাদ। দর্শক এখানে আইন কাদের জন্য মানে এই বিষয়টা নিয়ে প্রশ্ন কিন্তু সবাই করেছেন যে কেন আরআইইউ দেওয়া হলো, এবং যে নতুন নীতিমালা আপনি সিরাজ ভাই জানেন, আসাদ ভাইও জানেন যে নতুন যে মিউচুয়াল ফান্ড নীতিমালা সেখানে কিন্তু আরআইইউর অপশন রাখা হয়েছে। আমরা ভেবেছিলাম যেটি রাখা হবে না, এবং এই যে আরআইইউটা রাখা হয়েছে আমরা যেটি শুনেছি সেটি হচ্ছে একটি শ্রেণীর চাপে। এবং আপনি যেটা বললেন টপ যদি আমরা এএমসি ধরি রেস এলার এবং তাদের যে ফান্ড তারা যখন আরআইইউ দেয়
তখন আসলে এই যে দর্শক যেটি বললেন 20-21 সালে অনেকগুলো মিউচুয়াল ফান্ড ক্লোজ হয়ে যাবে, কিন্তু এগুলো আসলে যাবে কিনা সেই প্রশ্ন কিন্তু আছে। তখন দেখা যাবে হয়তো আবার তাকে আপনি ওপেন করে দিচ্ছেন। আমাদের সামনে একটা এক্সাম্পল আছে গ্রামীণের এইমস যে ফার্স্ট মিউচুয়াল ফান্ডটা, এটা আপনার অ্যাবাউট 24 টাকায় আই থিঙ্ক এনএভিতে ক্লোজ হয়েছে। এটা একটা গুড এক্সাম্পল। অনেক মামলা হয়েছে, হাইকোর্ট পর্যন্ত গেছে, চেষ্টা করা হয়েছে, এটাকে ঠেকানোর পারে নাই, কিন্তু শেষ পর্যন্ত চেষ্টাটা কারা করেছিল এটা তো আসলে লাইভ টিভিতে বলাটা সমস্যা। লাইভ টিভিতে আপনি যদি আমাদের পুরনো প্রোগ্রামগুলো দেখেন এটা দেখতে পাবেন যে আমাদের এই মার্কেট ওয়াচই আমরা দেখিয়েছি। এটা হচ্ছে এইমস নিজেরাই মামলা অন্যের নামে করেছে। বাঙালির অভ্যাস তো হচ্ছে আপনার টাকা একবার পকেটে ঢুকলে দিতে চান। তাহলে আপনি যখন একটি ফান্ড ম্যানেজার তিনি মামলা করছেন একজন বিনিয়োগকারীর নাম দিয়ে, তখন ওই ফান্ড ম্যানেজারের উপরে আপনি কিভাবে ট্রাস্ট করবেন? এখন ন্যাশনাল ক্যারেক্টার হয়ে গেছে। টাকা একবার বের হইলে ব্যাংকের ব্যাড ডেটসি বলেন, টাকা একবার বের হলে আর কেউ দেয় না। কিন্তু পজিটিভ সাইনটা হচ্ছে যে যেহেতু দিতে বাধ্য হয়েছে, একটা আপনি যদি আদালতেও যান, আদালতে আপনি একটা প্রেফারেন্স দেখে সবসময় যে হিস্টোরিক্যালি কি হয়েছে, তাহলে আদালত পরবর্তী টাইমেও দেখবে যে আচ্ছা ঠিক আছে এইমস ফার্স্টে এটা হয়েছে, তাহলে আমার গ্রামীণ টুটাও ক্লোজ করতে হবে, আমার তাহলে রেসের ইয়াটাও ক্লোজ করে টাকা দিতে হবে। কেন যেতে হবে? এখন আমাদের দেশে যে আপনি বললেন যে সংস্থা তো বিএসসিসি, আপনি আদালতে যাওয়ার সুযোগটা রাখছেন। নিয়ন্ত্রণ সংস্থা যদি আমাদের দিকেই দেখতো, আমাদের ক্ষুদ্র বিনিয়োগকারীদের দিকে দেখতো, তাহলে তো স্টক ডিভিডেন্ড দেওয়ার অপশনটা রাখতো না মিউচুয়াল ফান্ডে। তাহলে তো আপনি ট্রেড করবেন, আপনি টাকা দিবেন বছর শেষে। স্টক ডিভিডেন্ড, হোয়াট ইজ স্টক ডিভিডেন্ড? আপনি দেখেন সুবিধাটা কি, মানে এই যে আরআইইউ দিয়ে সুবিধা দিচ্ছে হচ্ছে ন্যাবের উপরে। মার্কেট রেট 6 টাকা, আপনি ন্যাবের উপরে দিচ্ছে ধরেন 12 টাকার উপরে, তাহলে সে পাচ্ছে অর্ধেক। এক, দ্বিতীয় হচ্ছে আপনার ফান্ড হচ্ছে 100 কোটি টাকার ফান্ড ম্যানেজ করছেন, আপনি আরআইইউ দিচ্ছেন 10%, পরবর্তী মাসেই আপনার রেকর্ড ডেটের পরেই কিন্তু আপনি ওই 110 কোটি টাকার উপরে আপনি ফান্ড ম্যানেজার আপনি চার্জ করছেন। কিন্তু অনেকগুলো মিউচুয়াল ফান্ড ভালো করছে, তাদের ক্যাশ দিচ্ছে, কিন্তু তাদের ফান্ড সংখ্যা তো খুব কম। মানে এক্ষেত্রে পুরো ইন্ডাস্ট্রি অবস্থা কিন্তু খুব খারাপ। দেখেন, আমি মিউচুয়াল ফান্ডের ব্যাপারে একটা কথা বলি, সেটা হলো আমরা কিন্তু আপনার এতে দেখি ফরেনাররা যখন ইনভেস্টমেন্ট করে, আমরা কিন্তু প্রতি মাস শেষে একটা রিপোর্ট দেখি যে তারা কত ইনভেস্ট করলো, এই মাসে তাদের বাই অবস্থা কত ঢুকছিল, সেল কত ঢুকছিল, কত পার্সেন্ট বাই করছে, কত পার্সেন্ট সেল করছে। আমার কাছে মনে হয় যে আমাদের মিউচুয়াল ফান্ডগুলো শেয়ার মার্কেটকে ব্যালেন্স করার জন্য, মিউচুয়াল ফান্ডগুলো তাদের যে যখন আমাদের শেয়ার মার্কেট ফল করতে থাকে, আমাদের কিন্তু মনে হয় যে কি যে এই যে মিউচুয়াল ফান্ডগুলো আছে টাকা পয়সা নিয়ে বসে আছে, যখন ফল করে বিনিয়োগকারীরা এবং ক্ষুদ্র বিনিয়োগকারীরা তারা যখন দুশ্চিন্তায় পড়ে যায়, তারা না হলে বুঝতে পারে না। কিন্তু মিউচুয়াল ফান্ডগুলো তাদের অ্যানালাইসিস আছে, তাদের একটা সেট আপ আছে, তারা তো এই মার্কেট যখন ফল করে তারা সেখানে শেয়ার কিনতে পারে। এবং আমার যেটা চিন্তা আমার মাথা থেকে যে মাস শেষে যদি যে মিউচুয়াল ফান্ডগুলো আছে তাদের মার্কেটে অ্যাক্টিভিটিসটা কী, প্রতি মাস শেষে তাদের মার্কেটের অ্যাক্টিভিটিসটা যদি দেখানো হতো, তাহলে পাবলিক বুঝতে পারতো যে কোন মিউচুয়াল ফান্ড কী অ্যাক্টিভিটিস করতেছে, তার লসে আছে না গেইনে আছে, তার অ্যাক্টিভিটি শেয়ার মার্কেটের সাথে আছে না নাই। আমার কাছে কিন্তু এটা একটা প্রশ্নবোধক চিহ্ন, এটা হওয়া উচিত। আমি আপনার কাছে একটু যেতে চাই আসাদ ভাই, আপনারা তো বিশ্লেষণ করেন, আমরা এই মার্কেটে একটি গুজব আছে, সেটি হচ্ছে গুজব অনেকাংশে সত্যিও হয়। একটি বড় আজকে হয়তো টপ 1-2 মধ্যে আছে টার্নওভারের দিক থেকে, এই কোম্পানিটি যখন মুভ করে তখনই বাজার একটা পজিটিভ হয়, আবার যখন এটি যখন মাইনাস হয় তখনই হয়। আপনি দেখেন 22 টাকা থেকে সেটি আমরা 2008-9 এর কথা বলতে পারি। এটি কিন্তু এটার পেইড আপ এত বড় যে এখানে ম্যানিপুলেশন হচ্ছে সেটি কিন্তু আপনি বলতে পারবেন না। মানে জিনিসটা হচ্ছে মানে একটা সাইকোলজিক্যাল গেম হচ্ছে কিনা। এটা আমরা যতবারই ডিএসসি উত্থান হয়েছে, আমরা এই কোম্পানিটির পিছনে দেখেছি যে বড় অবদান আছে, কিন্তু এই উত্থানটার পিছনে আপনি 8-9 এর মার্কেট অ্যানালাইসিস করলেও একই ব্যাপারটা দেখবেন। পার্টিকুলার একটা স্টক 30 টাকার নিচ থেকে প্রায় 400 টাকা পর্যন্ত কিন্তু রাইজ করেছে। তো আমরা যেটা বলতে পারি, এটা মানুষের আসলে হিস্ট্রি রিপিট ইটসেলফের মতো স্টক প্রাইসেস রিপিট ইটসেলফ। তো মানুষের যে মনে থাকে প্রাইসটা, যে প্রাইসটা এখানে ছিল এখানে যাবে, এখান থেকেই মানুষ আসলে হয়তো পেইড আপ বড়, কিন্তু সব শেয়ার তো কিনতে হবে না, একটা শেয়ার 1 টাকা বাড়লেই তো পুরোটাই বেড়ে গেল, তাই না? তো এই ব্যাপারটা কাজ করছে প্রথম কথা। আর আপনার আগের ব্যাপারটা একটু ফেরত আসি, আমাদের ইনস্টিটিউশনাল যে প্রবলেমগুলো আছে, আপনি যেটা রাইটলি নোটিস করেছেন যে মিউচুয়াল ফান্ডের এই রিপারচেজ ইউনিটটা দেওয়া, তারপরে এই যে মানি মার্কেটের প্রবলেমটা কিন্তু পুরোপুরি সলভ হয় না, একটা ব্যান্ডেড লাগানোর মতো। মনে করেন বড় একটা ব্যাংক সাইডে ক্ষততে আপনি 10,000 কোটি টাকা দিয়ে এটাকে একটা মোটামুটি একটা ব্যান্ডেড লাগানোর মতো বলতে পারেন করলেন। এক্স্যাক্টলি মূল কারণটা যে ব্যাংক মালিকদের যে সংগঠন, সেখানে
নজরুল ইসলাম মজুমদার, তিনি কিন্তু বলেছেন 10,000 কোটি টাকার মতো হতে পারে। এক্সাক্ট ফিগার নাই, এখন আমরা বলা শুরু করেছি যে 10,000 কোটি টাকা নিয়ে গেছে, মালিকরা বের করে নিয়ে গেল। এটা মানে বিষয়টা তো তাই না, মানে তাদের যে তাদেরই ক্যাশ রিজার্ভ তারাই আবার ফেরত নিয়ে আসে, সেই টাকাটা তো তারা নিয়ে যায়নি, ব্যাংকের টাকাটা ব্যাংকের কাছে আসলো। এখন ব্যাংক যেটা করতে পারবে এটা আবার সে বিনিয়োগ করতে পারবে। কিন্তু আমরা সবাইকে এইটাই আমরা বোঝানোর চেষ্টা করছি যে মালিকরা টাকাটা নিয়ে গেল, মানে এইটা যে কুরিনের মতো বিষয়টা না। সিরাজ ভাই, আপনি যদি মার্কেটের দিকে তাকান, আজকে যদি আমরা ডিএসসি দেখি, এখানে আপনি দেখবেন যে 340 কোটি টাকা টার্নওভার হয়ে গেছে। টার্নওভারে আপনি যদি দেখেন 360 কোটি, এখন 360 কোটি টার্নওভার। এই যে ইন্ডেক্স কিন্তু যতটা আপ ছিল সেখান থেকে একটু স্লাইটলি কমছে। এখন টার্নওভার এত বাড়লো, এটা কি ইতিবাচক কিনা? অনেকেই বলছে ইতিবাচক, আবার অনেকের ভিন্ন মত থাকে যে টার্নওভার যখন বাড়লো আবার ইন্ডেক্স মাইনাসের দিকে, তখন কি প্রাতিষ্ঠানিক সেল বেশি নাকি প্রাতিষ্ঠানিক বাই? বিষয়টা আসলে কীরকম? আসলে দেখেন, আপনি টার্নওভার বেড়েছে, এটা নিঃসন্দেহে আপনার আমি বলবো যে কি ভালো চিহ্ন, যে একটা ভালো দিক। কেন টার্নওভার না বাড়লে যদি অল্প কিছু শেয়ার দিয়ে একটা শেয়ার দাম আপনার বাড়াই ফেললেন, দেখা যাবে অনেকেই জানে না যে আজকে তার হোল্ডিংয়ে যে শেয়ারটা আছে সেই শেয়ারটার দাম বাড়ছে, সে তখন অংশগ্রহণ করতে পারে না, মানে বাই সেলে পার্টিসিপেট করতে পারে না। কিন্তু যখন এখন কি হচ্ছে, পাবলিক সবাই সজাগ যে তার শেয়ারটা বাড়তেছে, সে এসে শেয়ার বিক্রি করতেছে, শেয়ার বিক্রি করে সে হয়তো অন্য একটা পোর্টফোলিও শেয়ার কিনতেছে, যার জন্য টার্নওভারটা বাড়তেছে। এবং টার্নওভার যত বাড়বে আপনাকে মনে করতে হবে যে বিনিয়োগকারীরা চারিদিকে যারা নাকি চুপচাপ ছিল তারা এখন সক্রিয় হচ্ছে। তারা সক্রিয় হচ্ছে বলে তারা কি করতেছে, তার পোর্টফোলিওর একটা আইটেম বিক্রি করতেছে, আরেকটা আইটেম সে কি করতেছে, কিনতেছে, মনে করতেছে কালকে এটা ভালো হবে। এই জন্য কিন্তু টার্নওভারটা বাড়তেছে। আর রেটটা আমরা তো দেখতেছি, টার্নওভারের দিকে দেখেন যে বড় ক্যাপের কিছু শেয়ারের টার্নওভারটা খুব বেশি হয়েছে। আপনি ভলিউমের দিকে দেখলে দেখবেন 87 লাখ, 1 কোটি 35 লাখ, 12 লাখ, এই 26 লাখ, এই যে 49 লাখ টার্নওভার হয়েছে এই যে বড় পেইড আপের যে কোম্পানিগুলো, এবং এগুলোর প্রাইসটা সকালে যতটা আপ ছিল সেখান থেকে কিন্তু এখন একটু ডাউন। মানে এই বিষয়টাকে আমি একটু আসাদ ভাইয়ের কাছ থেকে জানতে চাবো। একটি ফোন আছে, ফোনটা নিয়ে তারপর আপনার কাছে আসবো। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। জি, আমি রাশেদ বলছি মিরপুর থেকে। জি ভাই, বলেন। যে আমার প্রশ্ন অতিথির কাছে যে বিজিএসি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালকদ্বয় সম্মিলিতভাবে শেয়ার রাখার কথা 40%, এরা রাখছে অনলি 16%। তো থেকে যে তাদের যে শাস্তির কথা বলা হয়েছে, এই শাস্তি কি শাস্তি দেওয়া হবে তাদেরকে? বুঝতে পেরেছি, এখানে 40% না 30%। আবার আরেকটি বিষয় বলি যে এখানে 5% এর নিচেও আছে, তারাও তো কোম্পানির ম্যানেজমেন্টে আছে, তো তাদের কি করছে? আপনি যেটা বললেন 16% যদি হয়, 16% যদি থাকে তাহলে তো অনেক ভালো আছে। যাদের 5%, 4% আছে, 2% আছে, তাদেরই তো বিএসসি কিছু বলছে না। সো ওই আইনটা হচ্ছে, আপনি 20 লাখ শেয়ার কিনেন কোনো কোম্পানির, আপনাকে দেখবেন যে আইন কত প্রকার, আপনার ডিএসসি কোয়ারি দিবে আর এসএসসি কি করে। তো কিন্তু ওই এসব ব্যাপারে হয়তো চুপি থাকবে না। হাসিব ভাই এটা ঠিক বলেছেন। দর্শকের প্রশ্নের উত্তরে বলতে চাই যে হ্যাঁ, আইন আছে আমাদের দেশে, আইনের প্রয়োগ নাই। এটা তো সব ক্ষেত্রেই সত্য, আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জের ক্ষেত্রে সত্য। এটা কিন্তু আমরা হয়তো ততটা সত্য কিনা, প্রয়োগ আছে। প্রয়োগ কার পক্ষে? প্রয়োগ হচ্ছে যিনি ক্ষতিগ্রস্ত তার উপরে আরো দেয়া হচ্ছে। আমরা জানি যে একটি আপনার এয়ারলাইন্স কোম্পানি যেটি হচ্ছে একদম 2% এর নিচে শেয়ার হোল্ডিং, 2%, এবং তারা এই মার্কেট থেকে জালিয়াতি করে টাকা নিয়ে গেছে, এবং এটা সবাই জানে, এটা সত্য কথা। সেই কোম্পানির ব্যাপারে দেখেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের এখনো জরিমানা করা হচ্ছে, কিন্তু আপনার এই মালিক যে তাজবির সাহেব নাকি আমি বলেছি, সে জড়িত, তিনি যে এই সরাসরি কারসাজির সাথে জড়িত, তাদের ব্যাপারে কি করেছে? আপনি বিবিএস ক্যাবলের ব্যাপারে দেখেন, বিবিএস ক্যাবলের যে একদম মালিকের সম্পৃক্ততা পেল প্রথম দিন থেকে, তাদের কি করেছে? এক্ষেত্রে আপনি আইনের প্রয়োগ আসলে আছে কার জন্য? ওই যে বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত তার জন্য। আরেকটা ফোন আছে। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আমার প্রশ্নটা হলো যে ডিবিএ এবং মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন মাঝখানে সংবাদ সম্মেলন করে বললো যে অর্থ মন্ত্রণালয় থেকে একটা চিঠি গেছে বাংলাদেশ ব্যাংকের কাছে, তাদের কিছু দাবি দেওয়া, এক্সক্লুজিভ লিমিট ইত্যাদি সব কিছু দাবি দেওয়া মামলার ব্যাপারে। তারা তো এই একটু মার্কেট বেলে তো সবকিছু ভুলে গেল, আমরাও ভুলে গেলাম, ঢাকাও ভুলে গেল। তাদের যে নিজস্ব দাবি, সেই দাবি নিয়ে কেউ কোনো কথা বলতে পারছে না। ধন্যবাদ। আপনি যদি আমাদের প্রোগ্রামটা দেখেন, আমরা এটা দিয়ে শুরু করেছিলাম
তো আমরা আশা করছি যে তারা আসলে বসে নেই। এখন বিএসএসসি মাধ্যমেই তো তারা বিভিন্ন জায়গায় যান অর্থ মন্ত্রণালয় থেকে, আর অর্থ মন্ত্রণালয় থেকে যে চিঠি দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংক সেটি ইগনোর করবে আসলে বিষয়টা এরকম না হয়তো। কারণ অর্থ মন্ত্রণালয় যখন আপনার এই সিআরআর এর ব্যাপারে বলেছে তখন কিন্তু বাংলাদেশ ব্যাংক মেনে নিয়েছে। অনেক আর্গুমেন্ট ছিল, অর্থমন্ত্রী বলেছে যে অনেক আর্গুমেন্ট ছিল, তারপরও মেনে নিয়েছে। তাহলে এই শেয়ার বাজারের ব্যাপারে হয়তো ওই আইনের মতোই যে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকগুলোর ব্যাপারে যখন আসে তখন বেশি আন্তরিক, এটি হয়তো একটু কম আন্তরিক। না সিআরআর ব্যাপারটা যেটা উনি হয়তো খেয়াল করেন নাই যে এটা অর্থ মন্ত্রণালয়ের চিঠি গিয়েছে এবং চিঠির পরিপ্রেক্ষিতে কিন্তু সিআরআরটা আপনার এই যে তাহলে ক্যাপিটাল মার্কেটে তো এই যে এক্সপোজারের বিষয়টা ছিল, এই এক্সপোজার থেকে যদি আপনি এই ডেফিনেশনের যদি চেঞ্জ না হয় ডেফিনেশনটা এবং কস্ট প্রাইসে ধরা যদি না হয় তাহলে এই মার্কেট কখনোই ভালো হবে না। কারণ এটি আমাদের দেশে পুরো মার্কেটটাই ব্যাংক নির্ভর। সো আপনার এই মার্কেটটা যখন একটু আপ হবে বাংলাদেশ ব্যাংক থেকে ফোন আসবে, তারা বিক্রি করবে, আবার কমবে, তারা কিনবে। এই সার্কেল থেকে আপনি বেরোতে পারবেন না। ওই যে দেখেন ৬,০০০ যে ৫০০ বা ৬,০০০ এই যে ইন্ডেক্সটা ওইরকমই থাকবে, এটি আপনারা ৮,০০০ ১০,০০০ দেখবেন না। এটা কিন্তু একটা দাবি উনি যেটা বললো যে সিআরআর ব্যাপারটা এটাও একটা দাবি ছিল, এক্সপোজারের ব্যাপারটা দাবি, কিন্তু এক্সপোজারের ব্যাপারটা আমি জানি না যে এখনো কোনো বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এখনো তাদের কোনো আপনার পজিটিভ কোনো সাইন পাওয়া যায় না। যদি এক্সপোজারের ব্যাপারটা যদি বাংলাদেশ ব্যাংক যদি আপনার কনসিডার করে তাহলে তো এই মার্কেট আমি মনে করি আল্লাহর রহমতে অনেক ভালো হয়েছে। বাংলাদেশ ব্যাংক থেকে একটি মানে এটি কোনো মানে এদের তথ্য প্রমাণ নেই, কিন্তু বিষয়টা এরকম যে তারা বলেছে বাংলাদেশ ব্যাংক যে এটি কেন করতে হবে, এক্সপোজারের বিষয় ডেফিনেশন চেঞ্জ কেন করতে হবে। মানে বাংলাদেশ, আপনি দর্শক যে প্রশ্নটি করলো যে অর্থ মন্ত্রণালয় থেকে চিঠি গেছে, চিঠি যাওয়ার পরও বাংলাদেশ ব্যাংক যদি এই ধরনের মন্তব্য করে যেটি কেন করতে হবে, আবার তারা কিন্তু ব্যাংকগুলোর দাবি মেনে নিচ্ছে, তাহলে ক্যাপিটাল মার্কেটের দাবি মানবে না, এটি বোঝা যাচ্ছে। আসলে এটা তো প্রশাসনিক কথাবার্তা যদিও, কিন্তু আমি মনে করি যে বাংলাদেশ ব্যাংক শুধু হাই প্রশাসনে যে ম্যানেজমেন্ট বা ব্যাংকারদের কথাটা তো আমি নেবে, কিন্তু আপনার এক্সপোজার ব্যাপারটা এটা বাংলাদেশের শেয়ার মার্কেটের আপনার আমার যে বিনিয়োগকারী যারা আছে লক্ষ লক্ষ বিনিয়োগকারী তাদের মনের দাবি কিন্তু ছিল এটা। কেন এটা যদি হয় তাহলে মার্কেটটার আপনার চিত্রটা পাল্টাবে, কিন্তু বাংলাদেশ ব্যাংক ওই ব্যাংকারদের বড়দের কথা চিন্তা করে হয়তো সেটা মেনে নিচ্ছে, এটা মেনে নিচ্ছে না। কিন্তু আমরা তো মনে করবো যে কি যেখানে নাকি বাংলাদেশের শেয়ার মার্কেটের লক্ষ কোটি বিনিয়োগকারী যেটা এই শেয়ার মার্কেটের সাথে জড়িত আছে তাদের যেহেতু প্রাণের দাবি এটা, আমি মনে করি বাংলাদেশ ব্যাংক এটাকেও কনসিডার করবে। এটাকে যদি কনসিডার করে মার্কেটের জন্য এই যে যেটা আপনি বললেন যে হ্যাঁ এই এক্সপোজার জন্য এখন শেয়ার মার্কেট যদি ৫,০০০ ৬,০০০-এর উপরে যখনই চলে যাবে তখনই কিন্তু ইনস্টিটিউশনগুলোর তাদের যে সেল আবার তাদেরকে শেয়ার সেলে আসতে হয়, কেন তাদের এক্সপোজার বেড়ে যায়। এখন তাহলে তার মানে কি এক্সপোজারটা যখনই বাড়ে যায় আপনার যদি তারা ইনস্টিটিউশনগুলো সেল করে আবার মার্কেটটা ফল করে। আপনার পারফেক্ট একটা এক্সাম্পল এই মার্কেটে আপনি দিতে পারবেন এক্সপোজারের কারণে কি হয়, সেটি হচ্ছে আপনার আইডিএলসি শেয়ারটি আপনার এক্সপোজারের কারণে যারা বিক্রি করলো সিটি ব্যাংক এবং মার্কেন্টাইল ব্যাংক তারা শুধু এক্সপোজারের কারণে বেড়ে যাচ্ছে, রেট বেড়ে গেলে তো বেড়ে যাবে, মানে সেই শেয়ারটি কিন্তু যে পরিমাণ তারা বিক্রি করেছে সেটি কিন্তু মার্কেট নিতে পারে নাই, যে কারণে আইডিএলসির মতো একটি ভালো শেয়ারও এত জায়গা এবং ক্যাপিটাল গেইনটা থেকে লস হয়েছে আপনার সিটি ব্যাংকের, কারণ আইডিএলসি শেয়ার পরবর্তীতে বেড়েছে কিন্তু ওরা সেই লাভটা নিতে পারেনি, ওরা তো তার আগেই বিক্রি করে দিতে হয়েছে এই রুলটার কারণে। এই রুলটা ডেফিনেটলি চেঞ্জ করা দরকার, আমার মনে হয় চেঞ্জ হবে, কারণ বাংলাদেশে যে কোনো রুল খুব ইজিলি চেঞ্জ করা যায়। যেমন আমরা পরিবেশের একটা রুল জানি যে আপনার গ্যাস এবং এলপিজি টার্মিনাল, আপনি যেটা বলছেন আমার মনে হয় হবে, গ্রিন ইন্ডাস্ট্রি হয়ে গিয়েছে, আমরা কিন্তু প্রত্যাশা করছি। এই মার্কেট ওয়াচ থেকেই কিন্তু যারা এখানে ক্যাপিটাল মার্কেটে যারা আছেন, যারা এই প্রোগ্রামটির সাথে সরাসরি সম্পৃক্ত, তারা কিন্তু দীর্ঘদিন ধরে এটি চেষ্টা করছেন। তারা নিজস্ব উদ্যোগে, ব্যক্তি উদ্যোগে তারা অর্থমন্ত্রীর সাথে দেখা করেছেন, বাংলাদেশ ব্যাংকের সাথে দেখা করেছেন। কয়েকজনের নাম না বললেই নয়, সেটি হচ্ছে আপনার এই যে ডিএসির এক্স প্রেসিডেন্ট রকিবুর রহমান, আহমেদ রশিদ লালি, মুস্তাক সাদেক, তারপরে হচ্ছে সাইদুর ভাই যে মার্চেন্ট ব্যাংকার অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট, তারা যে পরিমাণে চেষ্টা করেছে, আমরা তো এই প্রোগ্রামটির সাথে সম্পৃক্ততার কারণে আমরা সরাসরি দেখতে পেরেছি যে পরিমাণ চেষ্টা, তারপরও যেহেতু হয়নি, তো আপনি কি করে আশা করেন যে এইটি? প্রথম আশাটা যেটা করতে পারি যে বাংলাদেশে এই আইনগুলো চেঞ্জ খুব দ্রুত হয় দুই একজনের সিদ্ধান্তে, এটা হচ্ছে প্রথম কথা। এবং আমরা যেটা মানে আশা করছি যে আমাদের ডিএসসিতে একটা বড় ধরনের ফরেন ইনভেস্টমেন্ট আসবে খুব রিসেন্টলি, এই বছরের মধ্যেই হয়ে যেতে পারে।
তো তাদের একমাত্র টার্গেট কিন্তু হবে টার্নওভার বাড়ানো ছাড়া তাদের এখান থেকে এই মার্কেট থেকে নেওয়ার কিছু নাই আসলে। সত্যি কথা, বাংলাদেশের চেয়ে অনেক ভালো ভালো শেয়ার তাদের দেশেই আছে, বাইরের আশেপাশের দেশে আছে, এই আমেরিকার এক্সচেঞ্জ ফান্ডগুলোতে আছে। সো যদি টার্নওভার বাড়াতে হয় তাহলে ডেফিনেটলি এই টাইপের আইনগুলোতে একটু চেঞ্জ আনতেই হবে, এবং তখন প্রেশার আসলে বাইরে থেকে আমার ধারণা এই আইনটা চেঞ্জ হয়ে যাবে। ইটস নট আ বিগ ডিল। আমি আপনার কাছে একটু আসতে চাই যে আপনি তো অ্যানালিস্ট একজন, আমি একটু স্ক্রিনে দেখতে চাই আজকে বাজারটা। এখানে আপনি সকালের যে মুভমেন্টটা আমি একটু দেখতে চাই, যে সকালের যে মুভমেন্টটা দেখেন, হ্যাঁ, তারপরে যে এই যে এখন অনেকগুলো লাল এবং অনেকগুলো সকালে যে প্রাইস আপ, আপনি এই দেখে একটু যদি বিশ্লেষণ করেন, টেকনিক্যালি যদি জাস্ট ডিএসসি গ্রাফটা দেখেন তাহলে আমরা দেখব ইন্ট্রাডেতে একটি, আমি একটু ডিএসসি গ্রাফে যাই, ডিএসসি গ্রাফটা যাই, কিংবা আপনি আমার স্টকে গেলে আমরা পুরো ফুল গ্রাফটা দেখতে পাবো। আমি আপনাকে আপনি এক মাসের এটা দেখেন। হ্যাঁ, আমরা যদি মান্থলি চার্টটা দেখি তাহলে ডেফিনেটলি আমরা আগের খেয়াল করে দেখবেন 5750 এর যে হাইটা ছিল সেখান থেকে অলরেডি ব্রেকআউট করেছি, এবং ইট লুকস লাইক যে উই আর গোয়িং আপ। কিন্তু ইন্ট্রাডেতে যদি আপনি ফেরত আসেন, শুধু আজকে আমরা একটি টেকনিক্যালি একটি ডাবল টপের মতো পেয়েছি এখন পর্যন্ত, মানে হায়ার হাইটা করতে পারে নাই আনফরচুনেটলি 5880 উপরে, 5885 খুব সম্ভবত, দেখেন বেলা 11টার সময়। তো এই 12টার সময় এটা ফেল করেছে এটাকে ব্রেকআউট করতে। তো টেকনিক্যালি এখন একটু সেল অফ হয়তো হচ্ছে, কিন্তু আমার মনে হয় না ইটস আ মেজর কারেকশন। তবে আমরা টেকনিক্যালি যেটা আশা করব যে মার্কেট একটা স্টেবল কিছুদিন একটা কনসলিডেটেড পজিশনে অন্তত থাকবে এই লেভেলটায়, মনে করেন 5900 6000। এখানে তো একটা আপনার কি বলবো টাগ অফ ওয়ারের মতো হতেই পারে। যারা 6000-এ সেল করেছে তারা এখন উদ্বিগ্ন যে এখন আবার মার্কেটে এন্ট্রি করব কিনা, যারা 5500-600-তে বিনিয়োগ করেছে তারা এখন ভাবতেছে যে একটু লাভ নিয়ে রাখবো কিনা, 5% 10% লাভ আছে আমার। এই ব্যাপার নিয়ে এই দ্বন্দ্বটা নিয়েই কিন্তু মার্কেট, এটা নিয়ে কিছুদিন এখানে কনসলিডেশনে থাকাটা আমি মনে করি ভালো। আপনি প্রতিদিন 100 পয়েন্ট করে বাইরে যাবে এটা অবাস্তব না, ডেফিনেটলি আপনি যথার্থ বলেছেন। কিন্তু আমি যদি আপনি শেয়ার টার্নওভারের দিকে দেখেন, হ্যাঁ, যে শেয়ার প্রাইসগুলো দেখেন, হ্যাঁ, শেয়ার প্রাইসগুলো যদি দেখেন তাতে কি আপনার এক সময় আমরা খারাপ মার্কেটে যেটি দেখেছিলাম সেটি হচ্ছে লো ক্যাপ বাড়ছে, জেড বাড়ছে, তারপরে আবার অনেক সময় মানে একদম বিগ ক্যাপ বাড়ে, ব্যাংক বাড়ে। তো সেই হিসাবে আপনি যদি বাজারটা দেখেন আজকে একটু মিক্সড, এবং আমরা যতগুলো শেয়ারের এগুলো ডেটা যদি আমরা কিছুটা আমরা যতটুকু বিভিন্ন জায়গা থেকে নিয়েছি তাতে হচ্ছে যে এগুলো সবগুলোই প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সম্পৃক্ততা বেশি, এবং বিভিন্ন বড় হাউসগুলো থেকে এগুলোর মুভমেন্ট হচ্ছে। এবং আজকে দেখেন আপনি দেখেন যে শুধু একটা গ্রুপ না, অন্য সময় যেটা আপনি বলতেছিলেন সেখানে কিন্তু মিক্সড আজকে, এটা কিন্তু মার্কেটের জন্য খুব ভালো। ফিনান্স আছে, ব্যাংক আছে, এখানে সব সেক্টর আছে। এটা হলো যে কি আপনাকে বুঝতে হবে মার্কেট। আমরা যদি প্রথম দিকে দেখি বেক্সিমকো, আলিফ, তারপরে এই ব্র্যাক ব্যাংক, প্রত্যেকটা কিন্তু বড় ক্যাপ, হ্যাঁ, তারপরে এসে আবার ছোট ক্যাপও আছে, সালভো আছে, আবার আছে ইঞ্জিনিয়ারিং আছে, ফিনান্স আছে, পাওয়ার আছে, সামিট পাওয়ার, ফার্মা আছে, বেক্সিমকো ফার্মা, ইন্স্যুরেন্স আছে আপনার পপুলার লাইফ, আবার খাদ্য আছে ঘেইল। তো এই যে মানে মিক্সড, এটা কিন্তু আদর্শ মার্কেট। হাসিস ভাই, আমি বলবো যে কি এটাই মার্কেটে আদর্শ হওয়া উচিত, যে একটা সেক্টর না, প্রতিটা সেক্টরে এখানে বিভিন্ন সেক্টর আছে। তার মানে কি বিভিন্ন সেক্টরের যে কোম্পানিগুলোর ভালো গ্রোথ, ভালো ইপিএস আছে, সবগুলো কিন্তু আজকে মার্কেটে উঠে আসতেছে। তার মানে যে আপনি বলতে পারবেন শুধু ব্যাংক সেক্টরকে দিয়ে আজকে মার্কেট বাড়তেছে, অথবা শুধু টেক্সটাইল সেক্টরকে দিয়ে, অথবা শুধু ফাইন্যান্স সেক্টর। তার মানে কি সব সেক্টরের অংশগ্রহণ আজকের মার্কেটে কিন্তু দেখা যাচ্ছে। আমরা এই মার্কেটকে দেখলে বলতে পারবো যে আজকের মার্কেটের সিস্টেম খুবই ভালো। এবং এটা যদি এইভাবে থাকে আমি কখনো বলবো না যে শুধু স্মল ক্যাপ দিয়ে মার্কেটটা আপ হয়ে যাক, অথবা শুধু ব্যাংক সেক্টর দিয়ে মার্কেটটা আপ হয়ে যাক। প্রতিটা সেক্টর থাকলে কি হবে, এখানে একটা গ্রুপ লাভ নিচ্ছে, আরেকটা গ্রুপ নতুন করে ইন করতেছে, এই জন্য মার্কেটে কিন্তু আপ ডাউন করতেছে, আপনার ইন্ডেক্স কিন্তু বাড়তেছে কমতেছে। আমি একটু আসাদ ভাই আপনার কাছে আসতে চাই যে এই আপনিও তো একমত হবেন সিরাজ ভাইয়ের সাথে, এর বাড়তি কিছু মেসেজ আমরা চাচ্ছি আপনার কাছ থেকে। সেটি হচ্ছে যে আপনারা নিশ্চয়ই এই মার্কেটটাকে ক্লোজলি মনিটরিং করছেন, তো এখান থেকে বিনিয়োগকারী আসলে কি ধরনের আইডিয়া পেতে পারে? আপনি শুধু এই আজকের মার্কেটের উপরে বেস করে যদি বলেন। আজকে বলতে আমি জাস্ট এই গত সপ্তাহ নিয়ে যেটা বলি, আমি সিরাজ ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত যে এই যে টোটাল একটা চিহ্ন দেখা যাচ্ছে যে সব কিছু নিয়ে উপরে যাওয়ার যে একটা চেষ্টা, এটাই ভালো লক্ষণ। আপনি যদি জাস্ট ম্যানিপুলেশন করে বাড়াতে চান তাহলে হয়তো আপনি ব্যাট বিসি, স্কয়ার ফার্মা, গ্রামীণ ফোন 5 টাকা করে বাড়াইলেই মার্কেটটা আপ দেখায়। তাই ছিল এতদিন, হয়তো এতদিন ছিল, কিন্তু এই উইকে আমরা লক্ষ্য করেছি যে এখন কিন্তু সেটা না। মোটামুটি একটা মিক্সড সবকিছু নিয়ে
কিছু শেয়ার সবসময় কিন্তু আপনার লিড দিবে, একটা মার্কেটে ওঠার সময় বলেন নামার সময় বলেন পার্টিকুলার 2-4-5টা শেয়ার সবসময় লিডে থাকবে, ধরেন টপ 20-তে সবসময় এরা টপ 10-এ থাকবে। এটা আমরা যেমন খেয়াল করছি এবং দেখছি যে স্মল ক্যাপ এবং সকল ইন্ডাস্ট্রি মিলে যে উপরে যাওয়ার একটা চেষ্টা, এটা একটা পজিটিভ সাইন অবশ্যই, এটা আমি বলবো এটা খুবই পজিটিভ সাইন। এবং আমাদের এখানে ছোট ছোট যদি কারেকশনও হয়, আপনার একটা স্টকে যদি 8 টাকা বেড়ে 1 টাকা কমে, এটা তো আমি বেড়ে যাচ্ছেই বলবো, আনলেস ওই মানে এখনো কোনো নেগেটিভ সাইন এখনো আসে নাই। তবে আপনি যেটা শুরুতে বলেছেন যে আমাদের কিন্তু মেজর প্রবলেমগুলো অ্যাড্রেস করা হয় নাই এখনো, এক্সপোজার লিমিট বলেন, মানে একটু দর্শকরাও যেটি বললেন যে বাজারে একটু ভালো, তারা চুপ করে আছে, মানে বিষয়টা এরকম না। আমরা যতটুকু জানি যে বিশেষ করে এই যে আমরা যে নামগুলো বললাম শেয়ার বাজারের সাবেক যে লিডার যারা ছিলেন, তারা যে পরিমাণ চেষ্টা করছেন এটি আসলে বলে বোঝানো যাবে না। তারা দিন রাত চেষ্টা করছেন, অর্থমন্ত্রীর সাথে কথা বলছেন এবং বাংলাদেশ ব্যাংকে তারা কিন্তু ব্যক্তি পর্যায়ে অনেকবার গিয়েছেন। সেখান থেকে তাদের মেসেজটা যদি এরকম আসে, ব্যাংকগুলোর ব্যাপারে খুবই পজিটিভ সাথে সাথে করে দিল, ক্যাপিটাল মার্কেটের ব্যাপারে বলছে যে কেন এটি করা হবে, মানে তাহলে আমার মনে কেন করা হবে এটা একটা মানে ম্যাক্রো ইকোনমি এক্সাম্পল দেওয়া যায়। আমরা ধরেন অন অ্যান এভারেজ 20 লক্ষ বিনিয়োগকারী আছে মার্কেটে, কমে একেবারে নিচে নেমেও এখন 20 লাখের উপরে, তাহলে এরা তো সবাই ক্ষুদ্র বিনিয়োগকারী। তো আমাদের মার্কেটটা যদি পজিটিভ দিকে না যায়, আমাদের যদি 3 জন করে ফ্যামিলি মেম্বার থাকে, 60 লক্ষ ভোটার কিন্তু আমরা আছি, এটাও মাথায় রাখতে হবে গভর্নমেন্ট পলিসি হোল্ডারদের, যে আমরা ফেললাম। আপনি এখানে যেটি বলেছেন আমরা প্রতিনিয়তই এই কথা বলছি যে আপনি যে কথা বলছেন বা সিরাজ ভাই বলছেন বা অন্য যারা বলছেন, সবাই কিন্তু যেটি বলছেন যে বাজারের অবস্থা ভালো না, যতটা যে জায়গায় থাকার কথা উচিত। কিন্তু আমাদের অর্থমন্ত্রী কিন্তু মনে করছেন, তিনি সব জায়গায় বলছেন যে এটি আইন কানুন করে দেয়া হয়েছে, বাজার ভালো আছে। তাহলে আপনি যে ভোটারের কথা বললেন, তার দৃষ্টিতে যদি এটি পজিটিভ থাকে এবং এখানে বিনিয়োগকারীরা ভাঙচুর করছে না, তারা মিছিল করছে না, তার মানে এটি ভালো, তাহলে তো আসলে বিনিয়োগকারীরা এখন এডুকেটেড হয়েছে, আরো সচেতন হয়েছে, আমার মনে হয় চেঞ্জগুলো চলে আসবে। সিরাজ ভাই যদি এটা নিয়ে, জি সিরাজ ভাই যদি এই কথাগুলো আমি আপনাকে শেষের দিকে একদম শেষের দিকে আমি বলবো যে সকালে মার্কেটটা অনেক বেশি বেড়ে গেছে। তার কারণটা হলো পাবলিক মার্কেট যখন বাড়তে থাকে সবাই পারচেজ করতে থাকে, যার পারচেজ ক্ষমতা আছে, যার পুরাতন আপনার পোর্টফোলিও আছে, তারাও তার পোর্টফোলিওতে আবার নতুন করে কিনে, মনে করে যে বিকালে আমি হয়তো রেটটা আরও বাড়লে বিক্রি করব। কিন্তু যখন নাকি রেটটা আস্তে আস্তে সময়টা ঘনে আসতেছে, তখন তারা অ্যাডজাস্টে যায় যে না আমি সকালে কিনেছি, আর তাকে অ্যাডজাস্ট করতে হয়তো কেউ নতুন টাকা দিবে, আর না তো পুরাতন শেয়ার দিয়ে অ্যাডজাস্ট করে। যখন অ্যাডজাস্ট করতে গেলে মার্কেটটা কিন্তু একটু চাপ পড়ে, যার জন্য মার্কেটটা কিন্তু এই আপ ডাউন আপনি দেখতেছেন। সকালে অনেক বাড়ছে, মাঝখানে এসে এখন আবার একটু মার্কেট কমতেছে, বিকেলে আবার দেখবেন যে হয়তো বা এই মার্কেট যেখানে আছে এখান থেকে যদি 10 পয়েন্টও প্লাস থাকে, আমি বলবো এই মার্কেট খুব ভালো পজিটিভ মার্কেট এখনো আছে। কিন্তু সকালে 40 পয়েন্ট উঠে গেছে, বিকেলে যদি 40 না থাকে আপনি বলতে পারবেন না মার্কেটটা ফল করছে, কেন এটা আপ ডাউন করবে, পাবলিক অ্যাডজাস্ট করবে, একটা শেয়ার বিক্রি করবে আরেকটা শেয়ার কিনবে, বিকেলে গিয়ে সেটা অ্যাডজাস্ট করেও তখন ইন্ডেক্সটা প্লাস থাকে, আপনাকে ধরে নিতে হবে যে নতুন ইন্ডেক্সটা ভালো। আমরা কি তাহলে বিনিয়োগকারীদের ওইটি দেখতে পারি যে ওই আচরণ থেকে বিনিয়োগকারীরা সরে আসবে, যে যেটি বাড়ছে সেটি কিনছে, মানে এই জায়গা থেকে সরে না আসলে আপনার বাজার কি তারা মুনাফা করতে পারবে কিনা? আপনি যদি দেখেন আজকে যদি টপ গেইনারের যদি দেখেন, আমি একটু দেখতে চাই টপ গেইনারের যেটা দেখবেন, সেখানে যে শেয়ারগুলো টপ গেইনারে আছে ওগুলোতেই বিনিয়োগকারীরা যদি যায় তাহলে অলমোস্ট এগুলো 10% 8% বেড়ে গেল, আর সেই জায়গায় কি মুনাফা পাবে কিনা যদি 30 সেকেন্ড একদম বলেন। না আপনি দেখেন যে আমরা এখানে একটা আইটেম দেখতেছিলাম কিছুক্ষণ আগে, বেক্সিমকো লিমিটেড ছিল না, ওগুলো টার্নওভার, এখন আমি গেইনারে, হ্যাঁ এখন আপনি গেইনারে আসছেন, হ্যাঁ যেই আইটেমগুলো গেইনার এখন কি এগুলো অনেক ফল করছিল, যেখানে 1 নম্বর আইটেমটা আপনি দেখছি আলিফ, এটা অনেক ফল করছিল 22 টাকা থেকে শেয়ারটা যখন এক্স রেট 22 টাকা অ্যাভারেজ কস্টিং কিন্তু সবাই 21 টাকা, ফল করতে করতে এটা 11 টাকায় নামছে, মাত্র সেও গেনে উঠতেছে। সুতরাং তার যাওয়ার জায়গা আছে, এই জন্য পাবলিক নতুন করে আবার ওখানে বিনিয়োগ করতেছে। এরপর আপনি যে আইটেমগুলো দেখতেছেন, দেখেন এখানে যে আইটেমগুলো আছে মন্নু সিরামিক, মন্নু স্টেবল, তবে হ্যাঁ কিছু শেয়ার আছে স্মল ক্যাপও এখানে আছে যেগুলো টপ গেনে এখন দাঁড়ায় আছে। এখন স্মল ক্যাপের ব্যাপারে আমাদের কোনো সাজেশন নেই, কেন এটা হলো যে কি ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, এটা যাদের কাছে শেয়ার আছে তারা যদি না বিক্রি করে শেয়ারটা কমবে না। আমি যদি 30 সেকেন্ডসে এই একই কথা বলেন যে এইটি আসলে এই অবস্থায় বিনিয়োগকারীরা যেগুলো বাড়ছে সেগুলোই না কিনে, আসলে আপনি যেটা আজকে বেড়ে গেল, আজকে কিনলাম, 2 দিন পরে আমরা বিক্রি করতে পারি, আমরা তো বিকালে বিক্রি করতে পারবো না, সকালে বিক্রি করলে, তাহলে আমাদের পলিসিটা আসলে উল্টা হওয়া উচিত, যেটা বেড়ে গেছে ওইটা না, যেটা বাড়তে পারে আমাদের আসলে নলেজ বেসটা আরো বাড়ানো দরকার, ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল, এই নলেজটা বেসটা বাড়িয়ে আমাদের শেয়ারটা কিনতে হবে রিজনেবল প্রাইসে,
তারপরে আমাদের ট্রেডিংয়ে আসতে হবে। আমরা আজকে বেড়ে গেছে 10%, আমি আজকে কিনলাম, কালকে ন্যাচারালি 4-5% নেমে যাবে, কারণ পরশুদিন যে কিনেছে তার অলরেডি 13% লাভ আছে। তাই না? অনেক ধন্যবাদ আপনাকে সিরাজ ভাই, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আর দর্শক, এখানেই শেষ করছি অনুষ্ঠানটির উল্লেখযোগ্য অংশ। আগামীকালকে আপনারা পড়তে পারবেন দৈনিক শেয়ার বিজয়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।